গ্রুপে একটা এসএমএস দিয়েন। মিরাজ কি বাসায় গেছিলে? ভাই যাইনি। আচ্ছা মাঝে আচ্ছা। হচ্ছে যাইতে চাইলাম, পরে আবার পরীক্ষার ডেট দিয়ে দিল 3 তারিখ থেকে, তো আবার ভাবলাম যে বারের পরীক্ষা হবে, এটাও পিছাই গেল, মানে সব মিলিয়ে এই আর একটা যাওয়া বছর হয়নি বল, তাই তো? এখনো কোনো ডিসিশন নেই আর কি যাওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমন আপনি তো কি? চলে আসছেন। হ্যাঁ আমি চলে আসছি, ঢাকাতে আসছি। সুমন কি অবস্থা তোমার? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ভাই আলহামদুলিল্লাহ আছি ভালোই। ঠান্ডা প্রচুর ভাই। হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা পড়তেছে। এর আহ, মাঝে সাবধানে থাকো, তোমরা সবাই সাবধানে থাকো। শারমিনের কি অবস্থা? শারমিন কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, তাহলে আপনারা
13 ধারা পর্যন্ত দেখলেন, আমরা আর একটা মিনিট অপেক্ষা করি। বাকি যারা আছে আশা করি 2-1 জন আসবে। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে তারপরে গিয়েছি হচ্ছে, মানে ঘুম ভাঙার পর পরে গিয়েছি হচ্ছে চা খাইতে। মানে ঘুম থেকে উঠছি 11টার দিকে, শীত পড়তেছে, তা গেছি গিয়ে যখন ব্যাক করতেছি তখন হচ্ছে একটা মোড়ে ওইখানে হচ্ছে গাড়িটা ঘোরাচ্ছি, মানে স্পিড ছিল হয়তো 35 বা 40 হাইয়েস্ট, তার উপরে যাবে না। তা হালকা হয়তো একটু ব্রেক করে ঘুরাইতে গেছি, তখন হচ্ছে ওই ছোটো সুরকি ছিল, ওইটাতে হচ্ছে স্লিপ কাটছে, স্লিপ কেটে ডান পাশে পড়ছে, এই জন্য ডান হাত আর হচ্ছে ডান পায়ে হচ্ছে লাগছিল ভালো। তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই। ভাই শীতে তো ঘাস শুকায় না সহজে, এখন কি অবস্থা, শুকাইছে মোটামুটি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, অ্যান্টিবায়োটিক খেয়েছি, আর হচ্ছে মোটামুটি আহ, সাথে সাথেই হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে ড্রেসিং করে ভালো মতো করে আর কি ইটি করে আসছি। আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন। ফারজানা লিমন আপু কেমন আছেন? স্যার বেশি একটা ভালো না, খুব মাথা ব্যথা, কয়েকদিন ধরে শুধু শুয়ে থাকি। যে পরিমাণ এই ঠান্ডা জন্য জয়েন পড়তেছে, হচ্ছিলাম না। যে পরিমাণ হ্যাঁ, একটু ঠান্ডা মনে করলো পড়তেছে, মাথা এই ব্যথা করবে, ঠান্ডাতে একটু আপনার, রেস্ট এই দিই। ঠান্ডা বাতাস যখন গায়ে লাগবে তখন মাথা ব্যথা করবে অটোমেটিক, এখানে কোনো ভুল নাই। সুতরাং গায়ে আমি তো কখনো বের হই না। এই ঠান্ডা বাতাস লাগাবেন না। মাফলারটা আছে না, মাফলারটা ইউজ করবেন, যদিও আপনারা মেয়ে, তারপরেও মাফলারটা ইউজ করবেন। আচ্ছা, শুধু ঠান্ডা না, মনে হয় অন্য সমস্যাও আছে। এত মাথা ব্যথা তো স্বাভাবিক অন্য সময় হয় না, বা বাসার আর কারো হচ্ছে না, আমারই হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি একটু ভালো মতো করে একটু ট্রিটমেন্ট করান, একটু ডক্টর দেখান, ডক্টর দেখালে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। রোগ হচ্ছে সবসময় মনে রাখবেন যে ছোটো থেকেই বড় হয়, এই জন্য আগে থেকেই হচ্ছে কোনো সিনড্রোম দেখা দিলে হচ্ছে আপনারা একটু টেস্ট করাবেন। এটা হচ্ছে সচেতন নাগরিক হিসাবে আপনাদের দায়িত্ব, এটা হচ্ছে একটু করবেন। আচ্ছা, আশা করি হচ্ছে আপনাদের 13 নাম্বার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 নাম্বারটা হচ্ছে 56 ধারার হচ্ছে ব্যতিক্রম। এবার আমরা চলে যাব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারাতে। 14 ধারাতে বলতেছে, যেখানে অসম্পাদিত অংশ ছোট, সেখানে চুক্তির অংশ বিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। ধরেন টোটাল হচ্ছে 20% জমি, এই 20% জমির 5% জমি হচ্ছে কোনো দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে বা বিধ্বস্ত হয়ে গেছে। এই 20% জমি থেকে 5% ধ্বংস হয়ে গেলে থাকে কয় শতাংশ? 15%। পনেরো। এখন এই 15% জমি থেকে আপনার হচ্ছে কার্য সম্পাদন করা যাবে। কার্য সম্পাদন বলতে কি বোঝায়? বলবৎ করা যাবে। আর যে 5% জমি হচ্ছে আপনার ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, এই 5% জমি হচ্ছে আপনার কার্যকর করা যাবে না। তাহলে যে অংশটা অসম্পাদিত, অসম্পাদিত অংশ যে ছোট, মানে 5%, এই 5% তো সম্পাদন করা যাবে না। তার মানে কি দাঁড়ালো? এই 5% যে ছোট অংশ, তাহলে যখন যে আপনার টোটাল প্রপার্টি হচ্ছে 5 কোটি টাকার, 5 কোটি টাকার প্রপার্টি থেকে আপনার হচ্ছে 50 লাখ টাকা হচ্ছে কি হয়েছে, 50 লাখ টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, তাহলে 4 কোটি 50 লাখ টাকার সম্পত্তি বলবৎ করা যাবে। সেম ওয়েতে টাইটেলটা হচ্ছে ভালো করে পড়বেন, যে যেখানে অসম্পাদিত অংশ ছোট, মানে যে অংশ ধ্বংস হয়ে গেছে ওই অংশটা হচ্ছে ছোট, ওই অংশটা ছোট কিন্তু এটা বড় পরিসরের অংশ, সেটা হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যখন ক্ষয়ক্ষতি হয়নি তখন ওই অংশের কার্য সম্পাদন করা যাবে, বাধ্য করা যাবে।
এটা হচ্ছে ধারা হচ্ছে 14। আমরা পরে চলে যাব ধারা হচ্ছে 15। 15তে বলতেছে এই 14 ধারার একদম পরিপূর্ণভাবে উল্টো, একদম উল্টো। উল্টো কিভাবে? অসম্পাদিত অংশ হচ্ছে বড়, মানে ক্ষতি হয়ে গেছে বড় অংশ। টোটাল সম্পত্তি যেহেতু 21%, এই 21% সম্পত্তির মধ্যে আপনার 14% সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, আর বাকি আছে 7% সম্পত্তি। এই 7% সম্পত্তি এখন কিভাবে কার্যকর করা যাবে, কিভাবে বলবৎ করা যাবে, সেটা নিয়েই বলা হচ্ছে ধারা হচ্ছে 15তে। আপনারা কি 14 আর 15-র টাইটেলটা বুঝতে পেরেছেন? যে অসম্পাদিত অংশ বড় আর অসম্পাদিত অংশ ছোট, এই দুটার মধ্যে আপনারা একটু ভালো করে একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন। তাহলে অসম্পাদিত অংশ বড় মানে কি বোঝায়? যে অংশটা বড়, যে অংশটা ধ্বংস হয়ে গেছে, বেশি অংশ ধ্বংস হয়ে গেছে, অল্প একটু অংশ বাইসে আছে, ওইটুকুর কার্য সম্পাদন। এখন এখানে পদ্ধতি কি? যে বড় অংশের জন্য কি করতে হবে? ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ক্ষতিপূরণ প্রদান করে ওই ছোট অংশ হচ্ছে কার্য সম্পাদন করা যাবে। তাহলে বড় অংশ ক্ষতিপূরণ প্রদান করতে হবে আর ছোট অংশ কার্য সম্পাদন করতে হবে। আর এই 14 ধারাতে কিন্তু এই ক্ষতিপূরণের কোনো বিধান নাই বা ক্ষতিপূরণের কোনো কথা বলা হয়নি। আবার এই 15 ধারাতে যে আপনার বাদীপক্ষ থাকবে সে হচ্ছে কি করবে? আপনার হচ্ছে এই ক্ষতিপূরণ হচ্ছে স্বীকার করে নিতে হবে। এখন আমি হচ্ছে বাদী, আমি যদি টাকা নিয়ে যদি ওই ছোট অংশ না গ্রহণ করি, তাহলে তো আমাকে বাধ্য করতে পারবে না। কারণ আমি তো এই যে বিষয় নিয়ে বিষয়বস্তুটা চুক্তি হয়েছিল সেটা পরিপূর্ণভাবে পাচ্ছি না। যখন পাচ্ছি না তখন তো আমার অবজেকশন দেওয়ার হিউজ অপশন আছে। এখন হচ্ছে আমি যে বিষয়টা হয়ে গেছে এরকমের, বড় মেয়ের সাথে বিয়ে দেওয়ার কন্ট্রাক্ট হয়েছে বা চুক্তি হয়েছে। এখন বড় মেয়ে অসুস্থ হয়ে গেছে, মরে গেছে। এখন বলছে আমি তো বড়টা পাইলামই না, ছোটটা দিয়ে দাও। মানে আপনার পুরো সম্পত্তি হচ্ছে বড়, মানে একটা অংশ, বড় একটা অংশ হচ্ছে ধ্বংস হয়ে গেছে। এখন এই বড় অংশ যখন পাচ্ছেই না, তখন এই ছোট অংশ নিয়ে নিল। এটা হচ্ছে আপনার 14 ধারা আর হচ্ছে 15 ধারা। 14 আর 15 ধারা আপনার একসাথে পড়বেন, আর 13 ধারা আলাদা করে পড়বেন। কিন্তু এই 3টা ধারার টাইটেল হচ্ছে পাশাপাশি লিখবেন। 3টা ধারার টাইটেল হচ্ছে পাশাপাশি লিখবেন। 15 ধারার উদাহরণ হচ্ছে ক আর উদাহরণ হচ্ছে খ। এই দুইটা উদাহরণ হচ্ছে আপনারা একবার দুইবার রিডিং পড়বেন। 14 ধারা থেকে আপনাদের কোনো উদাহরণ পড়া লাগবে না। 14 ধারা থেকে আপনাদের কোনো উদাহরণ পড়া লাগবে না। 16 ধারাতে বলতেছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে আমরা দেখলাম যে আমরা উদাহরণ পাইলাম হচ্ছে 11 ধারার 2টা, 12 ধারার 2-3টা, আর 13 ধারার 2টা, আর 15 ধারার 2টা। 15 ধারার 2টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, 2 স্টার দিয়ে রাখবেন। আর বাকি যেগুলো বলেছে সবগুলো 3 স্টার। চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন 16 ধারাতে বলতেছে টাইটেলটা ভালো করে পড়বেন, আর সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে এইটুকু পড়বেন, আর কিচ্ছু করার দরকার নাই। তাহলে যদি পরীক্ষাতে আসে চুক্তি সুনির্দিষ্ট স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন করা যায় কত ধারা অনুযায়ী, উত্তর করবেন 16 ধারা অনুযায়ী। তারপরে চলে যাবেন হচ্ছে 18 ধারাতে। 18 ধারাতে বলতেছে ত্রুটিপূর্ণ শর্তে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। এখান থেকে শুধু একটা জিনিসই পড়বেন, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ স্ট্রোফেল সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারাতে আলোচনা করা হয়েছে। ফারহানা হক, শীত কি বেশি লাগতেছে? অনেক অনেক। হ্যাঁ, সবারই অনেক শীত লাগতেছে, কিন্তু আপনি লেট করে ফেলাইছেন। তাহলে 18 ধারাতে কি পড়বেন? যে
ডক্ট্রিন অফ স্ট্রোফেল নীতিটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 18 ধারাতে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এইটুকু পড়বেন, আর কিচ্ছু পড়ার দরকার নাই। 18 ধারা থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই। আমি যতটুকু বলি ততটুকুই পড়বেন, আর যেভাবে বলি সেভাবেই পড়বেন। ইনশাল্লাহ পিলি লিখিত ভাইবা সব জায়গা থেকেই পাশ করে আসবেন। অতিরিক্ত টেনশন করবেন, অতিরিক্ত পড়তে যাবেন, অতিরিক্ত গুলায় ফেলবেন, আর হচ্ছে ডাব্বা মেরে চলে আসবেন, এর মধ্যে কোনো ভুল নাই। সুতরাং অতিরিক্ত পণ্ডিতি করা যাবে না, আর একদমই যে শর্ট করে পড়বেন তাও পড়া যাবে না। তারপর দেখেন কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। আজকে আমরা লাস্ট হচ্ছে 19 ধারা আর হচ্ছে 29 ধারাটা পড়ব, এই দুইটা ধারা। এখন দেখেন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ দাবি করতে পারে, অতিরিক্ত হিসাবে অথবা পরিপূরক হিসাবে ক্ষতিপূরণ দাবি করা যায়। এখানে এই 29 ধারা আর হচ্ছে 19 ধারা, দুইটা ধারা হচ্ছে আপনারা এক করে পড়বেন। এখান থেকে হচ্ছে পিলিতে প্রশ্ন আসে, আর হচ্ছে লিখিততে একটু ক্রিটিক্যাল প্রশ্ন দিয়ে দেয়। এই 29 ধারা আর 19 ধারা দুইটা মিলায়। 19 ধারা থেকে প্রশ্ন আসলে 29 ধারা অবশ্যই টানবে, মানে দুইটা থেকে সিঙ্গেল প্রশ্ন আসবে না এমসিকিউ ছাড়া, দুইটা ধারা পেঁচাই প্রশ্ন আসবে আপনাদের। তাহলে দেখেন এখানে কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই প্রথমে মামলার সাথে যদি ক্ষতিপূরণ দাবি না করে, পরবর্তীতে শুধুমাত্র ক্ষতিপূরণের জন্য আলাদা করে মামলা দায়ের করতে পারবে না। যদি তার সুযোগ থাকে তাহলে যখন সে মূল মামলা দায়ের করবে, এই মূল মামলা দায়ের করার সময় হচ্ছে ক্ষতিপূরণ দাবি করবে, এবং ক্ষতিপূরণের জন্য আপনার দাবি ইনক্লুড করে দিবে। তাহলে কি পাইলেন, যে যদি কারোর স্কোপ থাকে তাহলে সে মূল মামলার সাথেই ওই বিষয়বস্তু নিয়ে ক্ষতিপূরণ দাবি করবে। তাহলে দেখেন আমি একটা জায়গা হচ্ছে আমি চুক্তি করলাম যে আমাকে 100 মণ ধান দিবে, তা 100 মণ ধানের হচ্ছে আপনার 5 বারে আসবে, 20 মণ করে করে 5 বারে ধান দিবে ট্রলারে করে। এই 5 বার আসার একবার হচ্ছে ট্রলারটা ডুবে যায়, ডুবে যে 20 মণ ধান হচ্ছে কি হয়েছে আপনার ডুবে গেছে, মানে প্রথম যেবার ধান আইছে ওইবারে হচ্ছে ট্রলার ডুবে গেছে, 20 মণ ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সমুদ্রে হচ্ছে ডুবে গেছে। এখন পরবর্তীতে আমি চুক্তি অনুযায়ী আমি মামলা করলাম, মামলা করার পরে এই যে 20 মণ ধান যে ট্রলার নিয়ে ডুবে গেল, এই ক্ষতিপূরণ হচ্ছে আপনার এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের সময় আপনার উল্লেখ করে দাবি করতে হবে। আপনি মামলা করার পরে যদি এই 20 মণ ধানের জন্য ক্ষতিপূরণ প্রথমেই না চান, পরবর্তীতে ওই মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে পুনরায় আর আপনি ওই 20 মণ ধানের জন্য ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করতে পারবেন না, পারবেন না। সেক্ষেত্রে কি 14 ধারায় মামলা করবে প্রথমে? এখানে তো 14 ধারা আসতেইছে না। না, যে এই যে চুক্তির একটা অংশ বিশেষ ওখানে ছোট অংশ আছে, আর এখানে No, আবার no, no, ক্ষতিপূরণের that's ক্ষমতা। not connected. That's not connected with 14. শোনেন বিষয়টা হচ্ছে যে ওইখানে ছিল আপনার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, যদিও ওখানে স্থাবর এবং অস্থাবর কোনো কিছু উল্লেখ করা হয়নি, তারপরেও এটা হচ্ছে স্থাবরের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এটা হচ্ছে আপনার 12 ধারার সাথে কানেক্টেড। 12 ধারা আপনি দেখবেন যে যতগুলো পৃথিবীতে চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাকে আপনি কানেক্ট করে দিতে পারবেন। আপনি যদি 12 ধারা কানেক্ট করেন সেটা ভুল হবে না, কারণ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আপনার মামলা দায়ের করতে হয় 12 ধারা অনুযায়ী, সেটা 1 বছরের মধ্যে। পৃথিবীতে বা বাংলাদেশের যত ধরনের চুক্তি আছে সকল চুক্তি হচ্ছে কার্যকর করা হয় এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী। সেটা আপনার স্থাবর সম্পত্তি রিলেটেড হোক, অস্থাবর সম্পত্তি রিলেটেড হোক, না যে কোনো চুক্তি হোক না কেন। তাহলে
আপনারা দেখতেছেন যে মূল কনসেপ্টটা বুঝতে পেরেছেন আশা করি, যে যখন ওই চুক্তিটা কার্যকর করার জন্য মূল মামলা দায়ের করবে, যদি কোনো ক্ষতিপূরণের দাবি থাকে তাহলে মূল মামলার সাথেই সেই দাবিটা করতে হবে। মূল মামলা খারিজ হয়ে গেলে পরবর্তীতে আর ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে না, শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে না। আর যদি মূল মামলা না থাকে, শুধুই যদি ক্ষতিপূরণের প্রশ্ন আসে, তাহলে ক্ষতিপূরণের মামলা, শুধু ক্ষতিপূরণের মামলা করা যাবে। ক্লিয়ার হয়েছেন? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কি না? আশা করি নাই। তাহলে আমি আপনাদের আজকে হচ্ছে এই 19 আর হচ্ছে 29 ধারা পর্যন্ত পড়াইলাম, আর পরবর্তী ক্লাস হচ্ছে আগামী পরশুদিন নিব। আর 2টা ক্লাসের মাধ্যমে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করব। শেষ করার সাথে সাথেই হচ্ছে আমি পরীক্ষার রুটিন হচ্ছে আগামীকাল দিয়ে দিব, বা তারপরের দিন দিয়ে দিব, দিয়ে দিয়ে আমি কিন্তু সাথে সাথেই কিন্তু পরীক্ষা নিব। সুতরাং ক্লাসও শেষ হবে, পরীক্ষাও আপনাদের দিয়ে দিতে হবে, কোনো প্রকার কোনো গ্যাপ রাখা যাবে না। কার কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাসটা একটু 10টায় হলে ভালো হয়, এর জন্য আমার জন্য একটু কষ্ট হয়েছে। অনেকে আসলে শীতের জন্য অবজেকশন জানিয়েছে বা পরামর্শ দিয়েছে, এই জন্য আসলে আমাদের 9টায় নেওয়া, 10টায় নিলে তো আমারও ভালো হয়। স্যার 10টাই ভালো লাগতো আগে। ফ্যামিলি টাইম থাকে তো, মানে খাবার দাবার একটা 9টা থেকে 10টা, এই টাইমটা সবাই খাওয়া দাওয়া করে, বাচ্চারা মানে ওই টাইমটা ম্যানেজ করে আমরা পড়তে পারি না। আবার হচ্ছে যারা যে গ্রামে থাকে না, তাদের হচ্ছে একটু সমস্যা, বুঝছেন, গ্রামে অতিরিক্ত শীত তো। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসের আগে আপনারা একটা ডিসিশন দিয়েন, তারপর হচ্ছে সে অনুযায়ী ক্লাস নিব। 9টায় অথবা 10টায়, 1 ঘন্টারই তো ডিফারেন্স। সো আই হোপ সমস্যা হবে না। তবে যে সময় হোক না কেন, অ্যানাউন্স হওয়ার পরে হচ্ছে আপনারা সেই সময়ের আগে আপনাদের সকল কাজ কমপ্লিট করে আপনারা রেডি হয়ে থাকবেন। যদি 9টায় নেই, তারপরেও আপনারা কমপ্লিট করে রাখবেন 9টার আগে। আর যদি 10টায় নেই, তাহলে তো কমপ্লিট করতেইছে নেই। সুতরাং একটু স্যাক্রিফাইস করতে হবে সবারই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ সুমন, নেক্সট ক্লাস কি বুধবার হবে ভাই? হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে আগামী বুধবারে হবে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।